কাল বাজেট আর কয়েক ঘন্টার অপেক্ষা, মূলত হিসাব করলে মাত্র 24 ঘন্টা, অর্থাৎ আগামীকাল সংসদে, জাতীয় সংসদে দুপুর 3টার সময় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু তার আগে বাজেটের খুঁটিনাটি, যেহেতু বাজেটকে এবার উচ্চাভিলাষী বলা হবে নাকি হবে না সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে। এটি এই কারণে বলছি, কেননা সব বরাবরই বলা হচ্ছে যে অর্থনীতি এক ধরনের বিপদের সময় পার করছে এবং আগের সরকারের বিভিন্ন ভুল নীতির কারণে বারবার এই বিপদগুলো হয়েছে, এই ধরনের কথা বলা হচ্ছে, বৈশ্বিক প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে। তারপরে কিন্তু বাজেট গত বছরের তুলনায়, চলতি অর্থ বছরের তুলনায় 19% বেশি বাড়ছে, 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে আবার ঘাটতি রয়েছে। এই ঘাটতিটি কত? সেই ঘাটতি হচ্ছে 2,43,000 কোটি টাকা। তো বরাবরই যখন এই ধরনের ঘাটতি হয়, সরকার এই ঘাটতিগুলো কিন্তু এক ধরনের বিকল্প উৎস থেকে এগুলোকে মেটায়, এবং সেই বিকল্প উৎসগুলো কি হতে পারে সেটি নিয়ে আগে মূলত আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সরকারের যখন ঘাটতি হয়ে যায়, এক তো হচ্ছে রাজস্ব আয় থেকে সরকারের একটি বড় অংশ আদায় করার ইচ্ছা থাকে, এবার সেটি প্রায় 6.5 লাখ কোটি টাকার। এর বাইরে সরকার মনে করছে যে সরকার বিদেশি ঋণ নেবে, এবং সেই বিদেশি ঋণের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1,16,000 কোটি টাকা কিন্তু বিদেশি ঋণ বাবদ আপনারা দেখতে পাচ্ছেন আদায়ের এক ধরনের লক্ষ্য রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিদেশি ঋণের কিছু পরিচালনার ক্ষেত্রে ব্যয় হয়, আবার কিছুটা আমরা জানি যে আমাদের যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে, আপনারা জানেন 3,30,000 কোটি টাকার এবার উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি রয়েছে, সেখানে 1 লাখ কোটি টাকার একটি যোগান বিদেশি ঋণের উৎস থেকে আসবে, এমন একটি আলোচনা রয়েছে। এর বাইরে আমরা শুনতে পেয়েছি যে সঞ্চয়পত্র এবং অন্যান্য যেসব অভ্যন্তরীণ উৎস রয়েছে সেখান থেকে আসলে এই ধরনের অর্থগুলো ঘাটতি মেটানোর ক্ষেত্রে ব্যয় করা হবে। আপনাদেরকে একটু রাজস্ব খাতের অবস্থা জানিয়ে দিতে চাই, কেননা রাজস্ব খাত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এই কারণে হচ্ছে কারণ রাজস্ব খাতে এবার একই সাথে কিন্তু চমক এবং বিপদ আসছে, এবং এই চমক আর বিপদ এক একজনের ক্ষেত্রে আসলে এক এক রকম। সম্পদ কর চালু হচ্ছে না, এটি যেহেতু হচ্ছে না, এটি নিয়ে আসলে খুব বেশি আলোচনার সুযোগ আছে কিনা জানি না, কিন্তু তারপরে এটি যেহেতু এক ধরনের আলোচনায় ছিল যে যারা সম্পদশালী তাদের যে সম্পদ, তার উপরে সম্পদের পরিমাণের উপর ভিত্তি করে একটি কর আরোপ করা হবে, সেটি কিন্তু কিছুটা এবার এটি চালু করা হচ্ছে না। এমনকি কালো টাকা সাদা করার সুযোগে যে থাকছে না, এটি একরকম নিশ্চিত, যদিও আগামীকাল যখন অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন তখন আমরা এই বিষয়ে স্পষ্ট জানতে পারবো। একটি সুখবর রয়েছে ব্যবসায়ীদের জন্য। আপনারা জানেন যে ব্যবসায়ীদেরকে বছরে 12 বার ভ্যাট দিতে হয়, অর্থাৎ রিটার্ন সাবমিট করতে হয়। ভ্যাটের এই রিটার্নটি কিন্তু মাসে মাসে সাবমিট করতে হয়, কিন্তু এবার কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এটি 12 বার না, এটি 3 মাস অন্তর অন্তর দেওয়া যাবে, অর্থাৎ 4 বার ভ্যাট রিটার্ন দাখিল করলেই চলবে। ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। বিপদের খবর হচ্ছে ইস্পাত, টেক্সটাইল খাত এবং সিমেন্ট শিল্প, এই 3টি খাতের উপর বাড়তি কর আরোপের এক ধরনের চিন্তা বা আলোচনা রয়েছে। এবং শুধুমাত্র ইস্পাত এবং সিমেন্ট শিল্পের কথাই যদি আমি ধরি, আমরা কিন্তু জানি যে নির্মাণ ব্যয় বেড়ে যাবে, অবকাঠামো, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক। তার পাশাপাশি টেক্সটাইল খাতেও কিন্তু বেশ কয়েকদিন ধরে এক ধরনের মন্দা চলছে, মিলগুলো অনেক ধরনের স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছে। তার উপরে যদি ইস্পাত কর, টেক্সটাইল খাতে নতুন কর বসানো হয়, সেটি কিন্তু ব্যবসায়ীদেরকে কিছুটা চিন্তার ভিতরে ফেলবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা করের আওতায় আসবেন। একটা তো আলোচনা রয়েছে যে প্রান্তিক মানুষ যারা আছেন, যেহেতু সবাইকে ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আনলে সবাইকে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। আরেকটি বড় কথা হচ্ছে যারা আনব্যাংকড বা প্রান্তিক মানুষ, যারা ব্যাংক ব্যবহার করেন না, তাদেরকে যেমন ব্যাংকের ভিতরে আনার এক ধরনের উদ্যোগ রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আসলে ছোট ছোট দোকান নিয়ে হয়তো ফুটপাতে বসেছেন বা ছোট্ট একটা ব্যবসা খুলে বসেছেন, তাদেরকে কিন্তু এবার করের আওতায় নিয়ে আসা হবে, এবং সেটি কিন্তু এবার বেশ জোরে সোরে হবে। ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সুখবর রয়েছে যে এবার তাদের যে আয়ের উপর 7.5% উচ্ছে কর ছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে। আরেকটি বিষয় এবার গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে মেট্রো রেলের যে ভাড়ায় যে এক ধরনের ভ্যাট আরোপের কথা ভাবা হচ্ছিল, যেটিও এটি আগে কখনোই নেওয়া হয়নি, এবার থেকে এটি চালু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এবার করা হচ্ছে না। নিত্য পণ্যের ক্ষেত্রে আমরা শুনতে পেয়েছি যে কিছু কিছু পণ্যে, আমরা 28টি পণ্যের ক্ষেত্রে শুনতে পাচ্ছি যে আমরা উচ্ছে কর আরোপের এক ধরনের ভাবনা রয়েছে, কিন্তু সেটি নাও হতে পারে, সেটি আমরা আরেকটু জানতে পারবো। সবশেষ যেটি শেষ করতে চাই সেটি হচ্ছে যে অটোমেটিক রিফান্ড, অর্থাৎ আয়কর রিটার্ন যখন জমা হয়, অনেকে দেখা যায় যে ভুল করে বেশি কর জমা দিয়ে দিয়েছে, সেই করের টাকাটি রিফান্ড পেতে কিন্তু পরবর্তীতে এনবিআর এর ক্ষেত্রে বেশ ঝক্কি পোহাতে হয়। কিন্তু এনবিআর এবার জানিয়ে দিয়েছে যে পুরো সিস্টেম যেহেতু ডিজিটাল অটোমেশনের আওতায় আসছে, এই পুরো টাকাটা খুব সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে আবার ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি বেশি টাকা ভুলক্রমে জমা দিয়ে থাকেন বা কোনো কারণে যদি তার টাকা বেশি কেটে নেওয়া হয়, আমরা কিন্তু সেটি আবার সরাসরি ফেরত পাবো, এমন আশ্বাস কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে দেয়া হয়েছে। আমরা এ পর্যায়ে আপনাদেরকে একটু বাজেটের খুঁটিনাটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে বাজেটের যে করের চাপ, সেটি আসলে কতটুকু।